সুনির্মল বসুর কবিতায় আছে, উই ধরেছে স্বামী আনায়, বাইরে রোদে দিয়েছি তাই। কিন্তু সিস্টেমের পরিবর্গা যদি দুর্নীতির উই পোকায় কুড়ে কুড়ে খেতে থাকে, আর সেখানে যদি বারবার উঠে আসে রাজনীতির রাঘব বোয়ালদের ঘনিষ্ঠ যোগাযোগ, সেই উই পোকা তাড়াবে কোন পেস্ট কন্ট্রোল? এই নিয়েই এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন। পরীক্ষার আগেই টেলিগ্রামে ফাঁস হয়েছিল ইউজিসি নেটের প্রশ্ন। লেনদেন হয় ডার্ক ওয়েবে, একটা প্রশ্নপত্র বিক্রি হয় প্রায় 6 লক্ষ টাকায় বলছে সিবিআই। কিন্তু তদন্তে নেমে সিবিআই কি ধরতে পারবে নেট কেলেঙ্কারির আসল মাথাদের? দ্বিতীয় প্রশ্ন, গতকালই তেজস্বী যাদবের পিএস এর সঙ্গে পরীক্ষা মাফিয়ার যোগাযোগের অভিযোগ উঠেছিল, আর আজ সামনে এলো বর্তমান উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ধৃত পরীক্ষা মাফিয়ার ছবি। ক্ষমতার অলিন্দে অবাধ যাতায়াতের কারণেই কি দুর্নীতির এই রমরমা? তৃতীয় প্রশ্ন, নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তদন্তকারীদের হাতে ধৃতের স্বীকারোক্তির চিঠি এবং বেশ কিছু নথি। একটি নথিতে রয়েছে জনৈক মন্ত্রীজির উল্লেখ। তদন্তে বিহার পুলিশ কি প্রকাশ্যে আনতে পারবে বিহারের এই মন্ত্রীজির আসল পরিচয়? সেটাই তো আসল প্রশ্ন। চতুর্থ, নিট এবং নেট নিয়ে তোলপাড়ের আবহেই বাংলার নিয়োগ দুর্নীতি নিয়ে নড়ে চড়ে বসল সিবিআই। ফোনে পিএর সঙ্গে সংলাপের রহস্য ভেদে আজ কণ্ঠস্বরের নমুনা নেওয়া হলো তৃণমূল বিধায়ক তাপস সাহার। বাংলা হোক কিংবা বিহার, দুর্নীতির ফ্রন্টম্যান হিসেবে কি কাজ করে এই পিএ এবং পিএসরাই? পঞ্চম প্রশ্ন, এসএসসি 2600 অযোগ্য চাকরি প্রার্থীকে জেরা করে মিলেছে 37 জন এজেন্টের নাম। এদের মধ্যে 11 জন শিক্ষক এবং 2 জন অশিক্ষক কর্মী দাবি সিবিআই। শিক্ষকদের চাকরি চুরিতে শিক্ষকদেরই একাংশে জড়িত থাকলে এই দুর্নীতি কি আদৌ নির্মূল করা যাবে? ষষ্ঠ প্রশ্ন, শত্রুর মুখে ছাই দিয়ে জিতেছি, দেখালাম যে প্রবীণরাও খেটে নির্বাচন জিততে পারে, বললেন সৌগত রায়। লোকসভায় মন দিন, এই ধরনের কথা সময় উপযোগী নয়, খোঁচা কুণাল ঘোষে। কিন্তু শত্রু বলে দলের কাকে আসলে বিঁধলেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ? তবে শুরুতেই দেখাবো টেলিগ্রাম আর ডার্ক ওয়েবে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে নেটের প্রশ্নপত্র। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দেখুন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, যুগ যুগ ধরে চলে আসা এই কথাটাই যেন মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে পরীক্ষা মাফিয়া, চাকরি মাফিয়া, দুর্নীতির দালালরা। এ যেন ফেলো করি মাখো তেল। ইউজিসি নেট পরীক্ষা বাতিলের পর সিবিআই এর প্রাথমিক তদন্তে অনুমান, লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরে বসে মোবাইল ফোনেই নাকি চলে এসেছিল প্রশ্নপত্র। সিবিআই সূত্রে দাবি, নেটের প্রশ্ন ফাঁস করার পর তা প্রথমে এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হয়, তারপর ডার্ক ওয়েবে। একটি প্রশ্নপত্র বিক্রয় প্রায় 6 লক্ষ টাকায়। তবে চাঞ্চল্যকর তথ্য শুধু এটাই নয়। সিবিআই সূত্রে দাবি, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রবেশিকা পরীক্ষা নেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল রবিবার, অর্থাৎ পরীক্ষার 2 দিন আগে। মঙ্গলবার পরীক্ষা হয়। রেজিস্ট্রেশন করান 11 লক্ষ পরীক্ষার্থী, পরীক্ষা দেন প্রায় 9 লক্ষ। এতদিন মনে করা হচ্ছিল সোমবার অর্থাৎ পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল। কিন্তু এখন তদন্তকারীদের অনুমান, সম্ভবত প্রশ্নপত্র ডার্ক ওয়েবে দেওয়া হয়েছিল আরও আগে, অর্থাৎ রবিবারই। जब हमारे यूजीसी चेयरमैन को गृह विभाग की होम मिनिस्ट्री की I4C एजेंसी, जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है, उन्होंने 3 बजे एक जानकारी दी कि इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है। उस क्वेश्चन को हमने एनटीए की जो ओरिजिनल क्वेश्चन था उसके साथ टैली करवाया। जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है, तत्क्षणात हम लोगों ने निर्णय किया इसके ऊपर एक उच्च स्तरीय अनुसंधान और सीबीआई इंक्वायरी हो। কিন্তু কে, কবে, কোথা থেকে, কিভাবে প্রশ্ন ফাঁস করলো? সিবিআই এর তরফে স্পষ্ট করে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। इन दिनों में टेलीग्राम पे ये न्यूज आता है, ये क्वेश्चन आता है। टेलीग्राम की जो चरित्र है उसको एक उच्च स्तरीय अनुसंधान के बिना उसकी ट्रैकिंग करना अपने आप में एक चुनौती है, आप उसके बारे में जानते हैं। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। যেখানে বিজেপি আছে যেসব রাজ্যে বা কেন্দ্রে, সেখানে একটু সিবিআইডি যাক, সেখানে মাথা খুঁজে বার করুক। যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি, যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে, তাহলে রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়,
তো কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? যখন এখানে হাইকোর্ট বলেছে সিবিআই তদন্ত হবে, আপনার রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কপিল সিব্বলের মতো উকিল দাঁড় করিয়েছে সুপ্রিম কোর্টে যাতে সিবিআই তদন্ত না হয়। উল্টো দিকে আমাদের কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে। এমনকি ইউজিসি নেট পরীক্ষা, সেই নেট পরীক্ষার প্রশ্ন আমাদেরই সরকার তদন্ত করে বের করেছে যে এই প্রশ্ন বাইরে লিক হয়ে গেছে এবং সেটা ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছিল। নিট টেট সর্বত্র দুর্নীতি হচ্ছেই। পশ্চিমবঙ্গের দুর্নীতি আমরা চোখে দেখেছি। শিক্ষামন্ত্রীর আলমারি থেকে নোট ঝরে পড়ছে। দেশের আরেকটা নিট সেখানেও দেখতে পাচ্ছে যে কিভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে এইভাবে চক্রান্তের শিকার করা হয়েছে। তাদের লালসা, তাদের দুর্নীতির শিকার হতে হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। যেখানে আজকে মন্ত্রীকে বলতে হচ্ছে সিবিআই তদন্ত বা উচ্চ পর্যায়ে তদন্ত হোক। কেন? এ তো জানা ছিল। এত বড় মাপের কেলেঙ্কারির মাথায় কারা, পূর্ণাঙ্গ তদন্তে কি তা কখনো জানা যাবে? সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথম দিন থেকে আপনাদের বলেছি যে চূড়ান্ত ক্ষমতাশালীদের সঙ্গে যোগাযোগ ছাড়া এই পর্যায়ে প্রশ্ন ফাঁস, প্রশ্ন বিক্রি, লক্ষ লক্ষ টাকার পরিকল্পিত লুটতরাজ দিনের পর দিন এই দেশে চলতে পারে না। গতকালই দেখিয়েছিলাম যে নিট দুর্নীতিতে কি গভীরভাবে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের পিএসের নাম উঠে আসছে। দুর্নীতির ডার্করুম বলা যায় ওই সরকারি গেস্ট হাউসের ঘর বুক করা হচ্ছে জনৈক কোট আনকোট মন্ত্রীজির নামে। আর আজ সামনে এলো যে পরীক্ষা মাফিয়া অমিত আনন্দের কিন্তু সত্যি সত্যি মন্ত্রীযোগ আছে। এনডিএ শাসিত বিহারের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সম্রাট চৌধুরীর সঙ্গে অমিত আনন্দের ছবি সামনে এলো। এখন দেখুন, যাদবেন্দ্র সিকেন্দার তো চুনোপুটি, আসল সিকেন্দার তো এখানে রাজনীতিবিদরা। ওই যে বলে না, জো জিতা ওই সিকেন্দার। আমি কেন্দ্রের শাসক দলের প্রতিনিধি ডক্টর অভ্র সেনকে দিয়ে শুরু করব। আমি কালই আপনাদের বলছিলাম যে সর্ষের মধ্যে ভূত, কে কার বিরুদ্ধে আন্দোলন করবে। এনডিএ জোট, ইন্ডিয়া জোট, দুই জোটের সব তারকাদের মুখ সামনে আসছে। গতকাল অভ্র তুমি দেখেছো যে উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিজয় কুমার সিনহা একটা সাংবাদিক সম্মেলন করেছেন। রীতিমতো প্রেস কনফারেন্স করে তিনি প্রীতম কুমারের নাম সামনে নিয়ে এসেছিলেন, যার একাধিক ক্ষেত্রে যোগাযোগ, নাম, এমনকি নথিতে যার নাম পাওয়া যাচ্ছে। 24 ঘন্টা কাটেনি। 24 ঘন্টা কাটতে না কাটতে বিজেপিরই উপমুখ্যমন্ত্রী আরেক বিজেপি নেতা সম্রাট চৌধুরীর সঙ্গে এই পরীক্ষা মাফিয়া আনন্দের ছবি সামনে চলে এলো। আমি বলছি, এ তো চালুনির ছুঁচের বিচার করা হয়ে গেল। আপনি যেহেতু ছবি দিয়ে প্রসঙ্গটা শুরু করলেন, আমি একটা ছবি দেখিয়ে বক্তব্যটা শুরু করি। আমি প্রথমে ছবি দেখাচ্ছি, যেটা একটু ফোকাস করুন। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রণাম করছেন জ্যোতি বসুকে, খুব ভালো কথা। আমি আরেকটা ছবি দেখাচ্ছি, অটল বিহারী বাজপেয়ীজির সঙ্গে, এটাকে আমরা সবাই দেখতে পাচ্ছি, একজন বিশাল বড় বাম নেতা, আর নাম বলছি না বারবার করে। ধরুন আরেকটা ছবি দেখাচ্ছি, আমি বলে দিচ্ছি, জ্যোতিবাবু অটল বিহারী বাজপেয়ী। তোমার দ্বিতীয় ছবিটা, এটা হচ্ছে ব্রিগেডের মঞ্চে, কলকাতায়, যে মঞ্চেই হোক না কেন, ছবি বিশাল ইম্পর্টেন্ট ছবি। আরেকটা ইম্পর্টেন্ট ছবি আমি কি দেখাচ্ছি, এখানে রাহুল গান্ধী নামক একজন মহান নেতা আছেন, তার সঙ্গে দুজন বিশাল বড় বাম নেতা, একজন ডি রাজা আর একজন সীতারাম ইয়েচুরি। এবার এই ছবিগুলো কি প্রমাণ করে? কিছু প্রমাণ করে? কিছুই প্রমাণ করে না। ঠিক তেমনি ভাবে সুমন দা, আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন, কিন্তু এখানে একজন হচ্ছে শিক্ষা মাফিয়া, বলছি ঠিক যেমনি আউট অফ কনটেক্সট এই ছবিগুলো দেখিয়ে আলটিমেটলি কিছুই প্রমাণ করা যায় না, ঠিক তেমনি যেই ছবিটা আপনারা দেখাচ্ছেন সেই ছবি দিয়ে কিছুই প্রমাণ হয় না। আপনি একটা দাঁড়িপাল্লায় মাপুন, একদিকে হচ্ছে কল ডিটেলস, আরেকদিকে হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট। সেগুলো কার সঙ্গে? তেজস্বী যাদবের পিএর সঙ্গে কল ডিটেলস এবং হোয়াটসঅ্যাপ চ্যাট। আর উল্টো দিকে সেটা কাউন্টার করার জন্য এতটা উইক একটা জিনিস কি ছবি। তাহলে আপনার সাথে আমি আজকে এসেছি, কালকে যদি আমি কোনো অন্যায় করি, আপনার সঙ্গে যদি আমি একটা ছবি তুলে পোস্ট করি, তাহলে কি আপনি সেখানে অভিযুক্ত হয়ে গেলেন? না, এরপর একটাই প্রশ্ন থাকে যে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ বিহারের উপমুখ্যমন্ত্রী ডিলিট করলেন কেন? তিনি বলতেই পারেন। আর প্রথম কথা, আপলোডই বা কেন করলেন? বলতেই পারতেন যে এ তো, দেখুন, পাবলিক ফিগার হলে যে কেউ ছবি তুলতে পারে, রাস্তাঘাটেও তুলতে পারে। এ রাজনীতিবিদ থেকে যে কোনো সেলিব্রিটি, ফিল্ম স্টারদের ক্ষেত্রে সমান সত্যি। ইউ আর রাইট যে ছবি কিছুই প্রমাণ করে না, কিন্তু ডিলিট করতে গেলেন কেন? সুমনদা, ধরুন আমি আপনার সঙ্গে একটা ছবি তুললাম, কালকে আমি একটা ঘোরতর অপরাধ করলাম, আপনার বলো না যারা অপ্রত বিশাল বড় অপরাধী, এবার তাতে কি আপনার অপরাধের সঙ্গে লিঙ্ক হয়ে যায়? লিঙ্ক তো হয়ে যায় না। কিন্তু আপনার সঙ্গে যদি আমার কল ডিটেলস থাকে,
আপনার সঙ্গে যদি আমার অন্তরঙ্গ বা খুব গভীর বা খুব গল্প গুজবের হোয়াটসঅ্যাপ চ্যাট থাকে, তাহলে কিন্তু আপনার সঙ্গে আমার একটা যোগসূত্র আছে, তাই তো? এবার আমি একটা অন্য কথা বলি। আচ্ছা এই প্রসঙ্গেই বলি। হ্যাঁ, পাবলিক ফিগারদের সঙ্গে ছবি তো থাকতেই পারে। তাহলে পাবলিক ফিগারদের সঙ্গে ছবি যদি থাকতেই পারে, তাহলে সুমনদা আপনি একটু ক্লারিফাই করে বলে দিন এটা কতটা উইক ডিফেন্স হচ্ছে। আর ইন কনটেক্সট আরো একটা তথ্য দিতে হবে সুমনদা। অব্র, উইক ডিফেন্স এই জন্য হচ্ছে, সেটা হচ্ছে না, তোমারও উইক ডিফেন্স হচ্ছে, সেটা হচ্ছে এই দুর্নীতির ডার্ক রুম যেটা বলা হচ্ছে, সেই গেস্ট হাউসটা একটা সরকারি গেস্ট হাউস, সেখানে মন্ত্রীজির নামে ঘর বুক হচ্ছে এবং সেখান থেকে এই গোটা নেক্সাসটার একটা আমি ধরছি যে গোটা দেশে চলছে যখন, নিঃসন্দেহে বিহারের একটা গেস্ট হাউস থেকে হচ্ছে না, বহু জায়গা থেকে হচ্ছে, কিন্তু সেই গেস্ট হাউসটা হচ্ছে সরকারি গেস্ট হাউস। বিহারে কে ক্ষমতায়? তোমাদের জোট সরকার। এবার আমি একটু বলি, ঠিক বলেছেন, এইটা হচ্ছে উইক ডিফেন্স। একদম ঠিক বলেছেন সুমনদা, কিন্তু সঙ্গে এই ডিটেইলসটা আপনাকে নিশ্চয়ই হাইলাইট করতে হবে যে বিহার পুলিশের ইকোনমিক অফেন্সেস উইংই কিন্তু যারা অভিযুক্ত তাদেরকে ধরেছে। অলরেডি 161 এর স্টেটমেন্ট কিন্তু নেওয়া হয়ে গেছে। আপনাকে কিন্তু তাহলে এটাও কনটেক্সটে আনতে হবে যে বিহারের উপমুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি বলেছেন তিনি চিফ মিনিস্টার নীতিশ কুমারের সঙ্গে কথা বলবেন এবং সিবিআই ইনভেস্টিগেশন চাইবেন। তাহলে এগুলোও বলুন, আর তার সঙ্গে এটাও বলুন সুমনদা, আপনি আয়ুষী প্যাটেলের কথাটা একটু দাদা একটু বলে দিন। আয়ুষী প্যাটেল কি করেছে দাদা? আয়ুষী প্যাটেল একজন নিট অ্যাসপিরেন্ট ছিলেন, এবার তিনি চলে গেছেন দৌড়াতে এলাহাবাদ হাইকোর্টে, নিশ্চয়ই যেতে পারেন, উনি অ্যাগ্রিভড। এবার গিয়ে উনি কিছু সুন্দর ডকুমেন্ট কোর্টকে সাবমিট করেছিলেন যে ছেঁড়া ও এবার নাকি, আর তার সঙ্গে উনি বলেছেন আমার এত নম্বর পাওয়ার কথা, 700 এত পাওয়ার কথা, আমাকে দেওয়া হয়েছে 300 এত নম্বর বলেছেন তো। তারপর ওই কোর্ট কি জাজমেন্ট দিল? পরিষ্কার যখন এনটিএ কে বলা হয়েছিল যে আসলে ব্যাপারটা দেখো, আমিও তোমার উইথ ডিউ রেসপেক্ট বলছি, আয়ুষী প্যাটেল কিন্তু ফলস ডকুমেন্ট নিয়ে এলাহাবাদ হাইকোর্টে গেছিলেন এবং এই আয়ুষী প্যাটেলকে প্রমোট করেছিলেন কে? রবার্ট ভাদ্রার পত্নী। তুমি দূরবীনে রবার্ট ভাদ্রা, প্রিয়াঙ্কা, রাহুল, মমতা ব্যানার্জি সবাইকে খুঁজতে পারো, কিন্তু অভ্র যেটার উত্তর আমি পেলাম না সেটা হচ্ছে নিটের পরীক্ষার্থী প্রায় 24 লক্ষ, তার মধ্যে একজন ইন্ডিভিজুয়াল যিনি, ইউ আর রাইট, যে যিনি কোর্টে গেছিলেন এবং কোর্ট বলেছে যে কাগজপত্রে গোলমাল আছে, শুধু তাই না কর্তৃপক্ষ, আরে একদম কর্তৃপক্ষকে বলেছে ব্যবস্থা নিতে, কিন্তু তার মানে এইটা প্রমাণ হয়ে যায় না যে নিটে দুর্নীতি নেই। তাহলে মাথা নিচু করে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে মাথা নিচু করে কাল প্রেস কনফারেন্স করতে হতো না? না, তা তুমি উল্লেখ করলে কেন? কেন উল্লেখ করব না? এই জন্য যে একজন প্রাইভেট, না একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল, সে গেছে তার নিজস্বভাবে মামলা করেছে, মামলায় কোর্ট উল্টো দিকে রায় দিয়েছে, তার সঙ্গে নিটে যে দুর্নীতি হয়েছে 24 লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে এলো, তার দায় সেই একজন ইন্ডিভিজুয়ালের, মানে আমি ধরেই নিচ্ছি যে জালিয়াতি করেছে, সেই জালিয়াতি দিয়ে ঘটনা দিয়ে ঢাকা যায় না। তুমি এতগুলো বললে সবগুলো দুর্বল ডিফেন্স, এই জন্য তুমি একজন ব্যক্তিকে দাঁড় করাচ্ছ, আমি একজন জালিয়াত ব্যক্তিকে দাঁড় করাচ্ছ 24 লক্ষ পরীক্ষার্থী। আমাকে এবার একটু বলতে দিন, আমি আয়ুষী প্যাটেলকে কিন্তু ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করিনি, তুমি করতে আমি বলছি আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন 24 লক্ষ পরীক্ষার্থী প্রমোট করেছে, কারা প্রমোট করেছে? কংগ্রেস প্রমোট করেছে। রবার্ট ভাদ্রার প্রতি আমি আবার বলছি, রবার্ট ভাদ্রার নামটা কেন বারবার বলছি সেই আমি তার মধ্যে ঢুকছি না, ওনার বিরুদ্ধে কি ইনভেস্টিগেশন হয়েছে, কি অভিযোগ রয়েছে সেগুলোতে আমি ঢুকছি না, কিন্তু বলছি আমি প্রিয়াঙ্কা ভাদ্রা গান্ধী যখন অ্যাক্টিভলি এনাকে প্রমোট করেছে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং পুরো দলগতভাবে, তাহলে আপনি কি করে বলছেন তারা লিঙ্ক নয়? আমার ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে, একজন ব্যক্তির জালিয়াতি, এত বড় প্রশ্ন ফাঁস, প্রশ্ন বিক্রি, 24 লক্ষ নিট পরীক্ষার্থী এবং যে পরীক্ষাটা বাতিল হলো, বাতিল করতে কার্যত কেন্দ্র সরকার বাধ্য হলো, সেই নেট পরীক্ষার্থী প্রায় 9 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার এবং অনিশ্চয়তার মুখে যারা দাঁড়িয়ে দিল, একজন জালিয়াতের ঘটনা দিয়ে তাকে কি ডিফেন্ড করা যায়? এই প্রশ্ন আমি ওর উত্তর দিচ্ছি না, এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। কিন্তু আমি একটা জায়গায় অব্রর সঙ্গে 100% একমত রূপ, সেটা হচ্ছে এটা ঠিক যে তদন্তের নির্দেশও এসছে কিন্তু একেবারে কেন্দ্র সরকারের দিক থেকে। এই রাজ্যে শিক্ষা দুর্নীতি মন্ত্রীযোগ নিয়ে আমরা প্রচুর অনুষ্ঠান করেছি, অবশ্যই দেখা যাচ্ছে যে কেন্দ্র এবং অন্য রাজ্যও পিছিয়ে নেই। সাদা খাতা, এ রাজ্য আমি অন্তত 3টে অনুষ্ঠান করেছি যে কি ম্যাজিক্যালি যে শূন্য পেয়েছে তার নাম্বারটা ওএমআর শিটে 53 হয়ে যায়, এবং শূন্য পাওয়া সেই সাদা খাতা, কালকেও দেখিয়েছি একটা অডিও টেপ আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে, যেখানে একজন ব্যক্তি বলছে যে সাদা খাতা দিয়ে দিলে আমাদের বড্ড সুবিধে হয়। সেই সাদা খাতার গল্প
শূন্য ওএমআর শিটের গল্প আবার ফিরে এলো কেন্দ্রীয় প্রেক্ষিতে এবং সংখ্যাটা আরও বড় হয়ে। এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু অরূপ, একটা মানতেই হবে, সেটা হচ্ছে এই নিটের বিজেপির গুজরাট পুলিশ একটা অংশ ধরেছে, আরেকটা হচ্ছে বিহারের যেখানে জোট সরকার, সেই জোট সরকার সামনে এনেছে। আর নেট কেলেঙ্কারি, যেটা পরীক্ষাই বাতিল হয়ে গেছে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের একটা উইং তারা সামনে এনেছে যে এই ঘটনা ঘটেছে। আমি বলছি সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এইখানে আমি অভ্রর সঙ্গে একমত যে সিবিআই তদন্ত আটকাতে কেউ কোর্টে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দৌড়দৌড়ি করেন। শুনুন, যাবে কেন? বাংলা একটা প্রবাদ আছে, সুরির সাক্ষী মাতাল। তো বিজেপির রাজ্যের তদন্ত যদি, বিজেপি সরকারের তদন্ত যদি সিবিআই করে, খুব স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষ দেখেছে যে সাম্প্রতিক অতীতে যখন বিজেপি সব শরিক ছেড়ে গিয়েছে, সবচেয়ে ট্রাস্টওয়ার্দি শরিক হিসেবে সিবিআই দিয়ে অবতীর্ণ হয়েছে। আপনি প্রশ্ন করতেই পারেন। না, আমি বলছি তো আরো সহজ উপায় হাতে ছিল যে সিবিআই অবধি যেতই না, রাজ্য সরকার যেখানে গুজরাট নরেন্দ্র মোদীর রাজ্য, তারাই চেপে যেতে পারে। আমি না, চেপে যাওয়া যায়নি বলেই গেছে। আমি বলছি তাহলে তো তোমায় উদাহরণটা দিয়ে নি। আসলে মোদিজির গ্যারান্টি, ইলেকশনের আগে তো আমরা শুনেছিলাম, তখন মোদী সরকার, এখন যদিও এনডিএ সরকার ঠেলাগুতোয় পড়েছে, তো মোদিজি সব গ্যারান্টি ফেল করেছিল। 15 লাখ বছরে 2 কোটি বেকারের চাকরি, কৃষকের আয় দ্বিগুণ, 5 ট্রিলিয়ন ইকোনমি। কিন্তু মোদিজির একটা গ্যারান্টি কিন্তু দারুণ সাকসেসফুল হয়ে গেল। এর মধ্যে মোদিজি যে কথাগুলো বলতেন সবকটা পরবর্তীকালে মিথ্যে প্রমাণিত হয়েছে। একটা কথা সত্যি এবং ধ্রুব সত্যি প্রমাণিত হয়েছে, যেটা মোদিজি বলেছিলেন, পরীক্ষা পে চর্চা। এবং এই যে পরীক্ষা পে চর্চা এত ভালোভাবে প্রমাণিত হবে, দেখুন আমরা ঘন্টাখানেক সঙ্গে সুমনও ওই পরীক্ষা পে চর্চা, আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করতে হচ্ছে। এটা মোদিজির একটা বিরাট সাফল্য। মোদিজি কেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য, কারণ বেশ কয়েক বছর ধরে আমরা পরীক্ষা পে চর্চা করছি। আমি আবারও রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে, রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে যেরকম চর্চা হয়েছে, সেই চর্চা হওয়াটা উচিত ছিল। কারণ যে কোনো পরিসরেই যদি কোনো অস্বচ্ছতার অভিযোগ ওঠে, সেটা নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। যেমন এটা উচিত। এইবার আমি এখানে আসছি, দেখুন এ রাজ্যের প্রেক্ষিতে নিশ্চয়ই আলোচনা হয়েছে, আগামী দিনেও হবে। দোষীরা যারা অপরাধী, তাদের জায়গা একটাই হবে, জেলের পেছনে। ঠিক আছে, আচ্ছা বলুন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে যদি এ রাজ্যের পুলিশ বা সিআইডি ধরতো, তাহলে এই অব্রর মতো তোমরাও বলতে পারতে যে আমার পুলিশ ধরেছে। এখানে আপত্তির জায়গাটা আসছে, কারণ সিবিআই কি কি করে এবং কি কি করতে পারে না সেটা আমরা সবাই জানি। কেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে মাথার ওপর রেখেই তদন্ত হবে না? খুব সঙ্গত কারণে এই প্রশ্নগুলো উঠছে। আসলে সমস্যাটা কোথায় দেখুন, এই 45টে কোশ্চেন ছিল, প্রতিটি কোশ্চেনে 4 নম্বর করে উত্তর ধার্য ছিল। তাহলে 180 ইন্টু 4 যদি হয় 720। একজন যদি সবকটা প্রশ্নের সঠিক উত্তর হয় 720 পাওয়ার কথা। যদি একটি উত্তর ভুল করে তাহলে 716 - 1 মানে 715 পাওয়ার কথা। অথচ দেখা যাচ্ছে 718, 719 করে পেয়ে এই যে ওই ওএমআর শিটের বিকৃতি নিয়ে আমরা বছরের পর বছর চর্চা করেছি, মোদিজি আজকে আমাদের পরীক্ষা পে চর্চায় সেই সুযোগটা করে দিয়েছেন। আজকে গোটা ভারতবর্ষের মানুষের সামনে বেআব্রু হয়ে গেছে। আগে যখন বাংলা পদ দেখিয়েছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, মোদিজি একদম এক ধরনের এবং অদ্ভুত ভাবে যে 67 জন তারা প্রথম হয়েছেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 15% একটা ইনস্টিটিউট থেকে পাস করছেন, সেটা গুজরাটের গোদ্রা এবং ভদোদরা বেস্ট ইনস্টিটিউট। আমি ইনস্টিটিউটের নাম বলছি না সঙ্গত কারণে। কেন আসছে এই প্রশ্নগুলো? সকলেই জানেন, এই ইউপিএসসি বলুন, নিট বলুন, দীর্ঘদিন ধরে একটা অভিযোগ উঠছে যে বিশেষ কিছু ইনস্টিটিউট তারা দাবি করে যে তাদের এখান থেকে পড়াশুনো করলে তারা পাস করবে, তারা দারুণ রেজাল্ট করবে, দারুণ র্যাঙ্ক করবে, তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা ডোনেশন এবং সেখানে একটা বিরাট অঙ্কের ট্রানজাকশন চলে। একদম কোটি কোটি, যেটা সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে, এটা তো আজকের ঘটনা নয়, এই যে সেন্ট্রালাইজ নিট করা হলো, এটার আপত্তি কিন্তু তৎকালীন গুজরাট সরকারও করেছিল, যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাট সরকার আপত্তি করেছিল, অন্ধ্রপ্রদেশ আপত্তি করেছিল, আমাদের পশ্চিমবঙ্গ আপত্তি করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন সিবিএসসির আন্ডারে পরীক্ষাগুলো হতো, তখন কিন্তু এই অস্বচ্ছতা ওঠেনি। উঠলো কবে? নরেন্দ্র মোদী 2016 ক্ষমতায় এসে 2019 এনটিএ কে দিয়ে দিলেন, এবং তারপর থেকে, তার আগে পর্যন্ত এই ঘটনাগুলো আসেনি। 2019 থেকে যবে থেকে এনটিএ নিল, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারপর থেকে আসলে কি হচ্ছে, কাচের ঘরে বসে ঢিল ছুটতে ছুটতে ভুলে গিয়েছিল। আচ্ছা, সেই ডায়লগটা যে দুসরে পর পরখ নেই, শিশে কে ঘর মে রহতে हैं, दूसरे पे परख नहीं फेंका करते हैं। শুনুন না, আমি একটা নিউজপেপার রিপোর্ট কোট করে বলছি। 2015 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুটো বিশাল নাকি স্ক্যাম হয়েছে লেফট ফ্রন্ট রেজিমে, এবং সিআইডি নাকি তদন্ত করছে, সব পর্দা নাকি ফাঁস হবে। কি পর্দা ফাঁস হলো আমরা এত বছর বাদে দেখতে পেলাম না। তার একটু এগিয়ে চলে আসুন, 2022-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেটা কিন্তু মিডিয়াতে রিফ্লেক্টেড, বলেছেন আমি লেফট রেজিমে বিশাল বড় দুর্নীতি এরা করেছে, আমি কিন্তু সব বের করবো। আর একটু পিছিয়েও যান, এগোলাম পেছলাম সবই করে নি। উনি যখন ক্ষমতায় আসছিলেন,
উনি এরকম চাই ফোল্ডার দেখিয়ে বলেছিলেন যে আমার কাছে কিন্তু সব ফোল্ডার আছে, বের করবো ফোল্ডার থেকে তথ্য বের করবো। আজও আমরা দেখতে পাই একটা প্রশ্ন যে ধেরে ইঁদুরটাকে আমরা খুঁজে পাবো আর মাথা তদন্ত যেন কোমর অব্দি না থাকে। একদম একদম তেজস্বী যাদবের কথা যখন উঠলো, এখন ধেরে ইঁদুর আর মাথা, কিন্তু বের করবে কে? মানে ওই একটা প্রবাদ আছে না, যে গল্প আছে, গল্পটা সবাই আপনারা জানেন, যে বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? তার কারণ তদন্ত কে করবে, কে অভিযোগ আনবে, দুপক্ষই তো অভিযুক্ত। কালকে এই অনুষ্ঠানে দীর্ঘক্ষণ আমরা চর্চা করেছি যে তেজস্বী যাদবের পিএ নিয়ে, সেটা সামনে এনেছিলেন আবার বলছি বিহারের উপমুখ্যমন্ত্রী, আর আরেকজন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে তেজস্বী যাদবের দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হলো। দুপক্ষই। পরের প্রতিবেদন আপনাদের সামনে। আরজেডি হোক বা জেডিইউ বিজেপির জোট সরকার, বিহারে বিরোধী হোক বা শাসক, ক্ষমতার শীর্ষ মহলে কি অবাধ আনাগোনা ছিল প্রশ্নফাঁস কাণ্ডে মাস্টারমাইন্ডদের? নিট দুর্নীতিতে ধৃতের সঙ্গে লালুপুত্র তেজস্বী যাদবের পার্সোনাল সেক্রেটারি সম্পর্ক রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয় সিনহা। তারপর 24 ঘন্টাও কাটল না, এবার বিহার বিজেপির হেভিওয়েট নেতা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে নিট দুর্নীতির মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত অমিত আনন্দের ছবি প্রকাশ করল আরজেডি। এই ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে আরজেডির তরফে লেখা হয়েছে, নিট প্রশ্ন ফাঁসে কেলেঙ্কারির মূল অভিযুক্তের সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী একজন তথাকথিত প্রভাবশালী মন্ত্রীকে সংবর্ধনা দিচ্ছেন অভিযুক্ত ব্যক্তি। অমিতের সঙ্গে থাকা সমস্ত ছবি সমাজ মাধ্যম থেকে মুছে ফেলেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী। চিন্তা করবেন না, আমাদের কাছে সব ছবি রয়েছে, আমরা সেগুলি আরেক উপমুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। जब मई में जब अरेस्टिंग हुआ था तब से हम लोग आवाज उठा रहे हैं भाई कि कार्रवाई करनी चाहिए। ये लोग जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, ये कौन लोग हैं? इनको क्यों बचाना चाहते हैं ये लोग? क्यों ये लोग जो है डाइवर्ट कर रहे हैं इशू को? প্রাক্তন উপমুখ্যমন্ত্রী পিএস থেকে বর্তমান উপমুখ্যমন্ত্রী, আরজেডি থেকে বিজেপি, বিহারের রাজনীতির ভরকেন্দ্রে অবাধ যাতায়াত ছিল প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ডের। एनएचआई गेस्ट हाउस में जो लोग पकड़ाए हैं, कोई यदुवंशी हैं, उसका लिंक उसका संबंधी प्रीतम से है। लोग बता रहे हैं कि वो पूर्व डिप्टी सीएम तेजस्वी यादव से जुड़े हैं। ये पूरे मामले की जानकारी प्राप्त हम कर रहे हैं। राज्य में सरकार उनकी, केंद्र में सरकार उनकी, जांच एजेंसियां उनकी। हम ही कहते हैं मुख्यमंत्री जी को बुला ले मेरे साइड को, अरे चाहे पीए हो पीएस हो कोई हो, बुला करके पूछताछ कर ले। সূত্রের খবর, ধৃত সিকান্দারের স্বীকারোক্তি দেওয়া একটি চিঠি এবং আরও বেশ কয়েকটি নথি হাতে এসেছে। সেই নথিতে মন্ত্রীজি নামে একজনের উল্লেখ রয়েছে। परीक्षा माफिया सिकंदर ने सरकार के नाक के नीचे खेल खेला है। सरकारी गेस्ट हाउस में उसने अपने रिश्तेदार अनुराग यादव जो नीट अभ्यर्थी था और उसकी मां रीना कुमारी को उसने रुकवाया था। पुलिस भी यहाँ पहुंची थी और कई सारे कागजात को जब्त करके ले गई है। 4 मई को अनुराग यहाँ रुका था, यहाँ बुकिंग थी, रजिस्टर में उसके नाम की एंट्री है अनुराग यादव। 12:40 दोपहर में वो आया था, लेकिन नाम के आगे लेटर नंबर 440 लिखा है, ब्रैकेट में लिखा है मंत्री जी। तो किस मंत्री जी ने सिफारिश की थी? किसी मंत्री ने नहीं की थी। वो बुकिंग रजिस्टर भी नहीं है, जो रजिस्टर है वो सर्विस रजिस्टर है, उसके सामने रजिस्टर रहा नहीं होगा बुकिंग रजिस्टर, उस लड़के ने उसमें लिख दिया और जिन्होंने बुकिंग कराई उन्होंने बोला होगा कि अरे मंत्री जी का गेस्ट देख लेना। সবসময় দেখা যাচ্ছে তদন্ত সংস্থার সঙ্গে একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার সঙ্গে তদন্তকারী সংস্থার যেন একটা সামঞ্জস্য রয়েছে। মানে বলা যায় এক ধরনের কোলাবোরেশনে তারা কাজ করছেন। এই কোলাবোরেশনটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এই দুর্নীতির কোনো দিক থেকেই কোনো দিশা পাওয়া যাবে না। যাদের উপর এই তদন্তের ভার ন্যস্ত করা হয়েছে তারা যদি নিরপেক্ষভাবে এই তদন্ত না করেন তাহলে কোনো দিশা দেখি না। পাটনার যে গেস্ট হাউসের কথা বারবার সামনে আসছে তার বুকিং স্লিপের একটা অংশ ছেঁড়া কেন তা নিয়েও রহস্য দানা বেঁধেছে। যদিও সূত্রের দাবি ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি সেন্টার থেকে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। পাটনা থেকে উদ্ধার পোড়া প্রশ্নপত্রের ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, বোঝাই যাচ্ছে যে রাজনীতির খেলা একেবারে সমান্তরালভাবে চলছে। সে খেলা চলুক, কিন্তু আমি শুরু যেখান থেকে করেছিলাম সেটা হচ্ছে নেটের পরীক্ষায় ডার্ক ওয়েব। আবার বেশ কয়েক সপ্তাহ পরে ডার্ক ওয়েব শব্দটা আমাদের গোটা জাতীয় রাজনীতিতে ভেসে উঠল। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো যে কিভাবে এই ডার্ক ওয়েব মাধ্যমকে ব্যবহার করা হয়েছে, তারপর বিশেষজ্ঞ আছেন সন্দীপের কাছে আমি তারপর আসবো, বিষয়টা বোঝার চেষ্টা করব যে কিভাবে এই দলটার মোডাস অপারেন্ডিটা চলেছে। প্রথমে প্রতিবেদন। जब हमारी यूजीसी चेयरमैन को गृह विभाग की होम मिनिस्ट्री की I4C एजेंसी जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है, उन्होंने 3 बजे एक जानकारी दी कि इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है। ডার্ক ওয়েব এবং টেলিগ্রাম নেটের প্রশ্নফাঁস প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখে এই দুটি নাম শোনা গেছে। কিন্তু প্রশ্নফাঁসের জন্য ডার্ক ওয়েব এবং টেলিগ্রাম এই দুটি প্ল্যাটফর্মকেই বেছে নেওয়া হয়েছিল কেন? টেলিগ্রাম আদতে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপ, কিন্তু টেলিগ্রামের থেকে সুবিধা হলো এখানে হোয়াটসঅ্যাপের থেকে বড় ফাইল সহজে পাঠানো যায়। দ্বিতীয়ত, টেলিগ্রামের তথ্য তদন্তকারীদের পক্ষে খুঁজে বার করা কঠিন। সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য, টেলিগ্রামে ব্যবহারকারী মোবাইল নম্বর গোপন রেখে ইউজার আইডি ব্যবহার করতে পারে। এমনকি গ্রুপের অ্যাডমিনদের কাছেও নিজের নম্বর গোপন রেখে কেউ মেসেজ ও ফাইল পাঠাতে পারে। টেলিগ্রামের যে সাইটটা বা ওদের যে চ্যাটিং যে উইন্ডো আছে, এটা হোয়াটসঅ্যাপের মতনই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, কিন্তু এর কোনো ইন্টারসেপশন নেই এবং এর অ্যাজ সাচ কোনো রুলস নেই যে এটার ডেটা বাকি লোককে শেয়ার করতে হবে বা ইত্যাদি। ফলে টেলিগ্রাম এই যে গ্রুপটা, সেটা বা ইন্ডিভিজুয়ালি কারা অ্যাক্সেস করছে, কি অ্যাক্সেস করছে, তারা কি অ্যানোনিমিটি নিয়ে ইউজ করছে বা কি আইডি নিয়ে ইউজ করছে, সেটা তারা রিভিল করতে বাধ্য নয়। ইনফ্যাক্ট সরকারেরও কোনো সেরকম কোনো স্ট্রং রুলস নেই। 2019 সালে কোচির একটি মামলায় কেরল পুলিশ হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো টেলিগ্রাম তদন্তকারী সংস্থাকে তথ্য দেয় না, তাদের সার্ভারগুলি রয়েছে ভারতের বাইরে। ব্যবহারকারীদের বিষয়ে কোনো তথ্য তদন্তকারীদের দেয় না টেলিগ্রাম। ফলে কেউ টেলিগ্রাম অ্যাপে নম্বর গোপন রাখলে পরিষেবা প্রদানকারীর থেকেও তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। সাইবার বিশেষজ্ঞদের মতে এই কারণে প্রশ্ন ফাঁস করার জন্য টেলিগ্রাম অ্যাপকে বেছে নিয়েছিল পরীক্ষা মাফিয়ারা। টেলিগ্রাম যে অর্গানাইজেশন, তারা ল এনফোর্সমেন্টের সঙ্গে কোনো তথ্য শেয়ার করে না, সুতরাং এটা ক্রিমিনালদের জন্য একটা সেফ হেভেন হয়ে গেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী টেলিগ্রামের পর নেটের প্রশ্ন ফাঁস হয়েছিল ডার্ক ওয়েবে। সাইবার বিশেষজ্ঞদের মতে ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের অন্ধকারতম দুনিয়া। ডার্ক ওয়েবের শেষ কথা গোপনীয়তা। এই ব্রাউজার ব্যবহারকারীর ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস সেভ করে না। একবার লগ অফ করে দিলে ব্যবহারকারীর পরিচয় খুঁজে বার করা প্রায় অসম্ভব। এই সুযোগেই পরিচয় গোপন রেখে এখানে বেআইনি কাজকর্ম চলে। অবাধে বিক্রি হয় আগ্নেয়াস্ত্র থেকে মাদক অবধি। ডার্ক ওয়েবের কোনো ট্রেসিং থাকে না, কে লগ ইন করলো বা কে এখানে দিল। তো সারা পৃথিবী জুড়ে যত আন্ডারগ্রাউন্ড, যত আর্মস ডিল, ড্রাগস ডিল যেগুলো হচ্ছে, সেগুলো এই ডার্ক ওয়েবের মাধ্যমেই হচ্ছে। 2023 সালে ভারতের বহু নাগরিকের গোপনীয় তথ্য ডার্ক ওয়েবে ফাঁসের অভিযোগ ওঠে। রিসিকিউরিটি হান্টার ইউনিট নামে একটি আমেরিকান সংস্থা তখন দাবি করেছিল কোটি কোটি ভারতবাসীর গুরুত্বপূর্ণ তথ্য ডার্ক ওয়েবে নিলামে ডেকে বিক্রি হচ্ছে, যার দর $80,000 অবধি পৌঁছেছে। ডার্ক ওয়েবে খবরগুলো ছড়ায় যে কোন চ্যানেলের মধ্যে পাওয়া যাবে, কোন টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, এবং সেইটা যে মুহূর্তে ওরা জেনে যায় সঙ্গে সঙ্গে সেই টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন করে তখন ওইখানে অ্যাকচুয়াল ডেটাটা আদান প্রদান হয়। নিট ইউজির প্রশ্ন ফাঁসের ভয়ঙ্কর অভিযোগ ওঠার পর এখন উদ্বেগে নিট পিজির পরীক্ষার্থীরাও। এই পরীক্ষা রবিবার, আগামী রবিবার যে পরীক্ষা আমাদের রয়েছে নিট পিজি, সেখানে যে ধরনের কথা আমরা শুনছি যে কিছু পরীক্ষার্থীর কাছে এই ধরনের ফোন আসছে, মানে আমাদের এই যে অভিজ্ঞতাটা হলো, এখান থেকে তো উদ্বেগ একটা থাকছেই। যে 24 লক্ষের মধ্যে 1,80,000, 50,000 এরা ডেফিনেটলি এরা করেছেন অনিয়ম। তাদের চিহ্নিত করে তাদের সিস্টেম থেকে বাদ দিয়ে যদি মেরিট লিস্ট তৈরি করা যায়, সেটা সবথেকে ভালো জিনিস হয়। নিট থেকে নেটের মতো এলিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের নেপথ্যে কোন গ্যাং রয়েছে তার শিকড় অবধি কি তদন্তকারীরা পৌঁছতে পারবেন? টেলিগ্রাম ডার্ক ওয়েবের আড়ালে লুকিয়ে যে মাফিয়া লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের কি সামনে আনতে পারবে তারা? সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, ডার্ক ওয়েবের এর আগে নানা ধরনের খারাপ ব্যবহার আমরা দেখেছি, কিন্তু এইভাবে পরীক্ষা ফাঁসের ক্ষেত্রে ব্যবহার করার মোডাস অপারেন্ডিটা কি? সন্দীপ সেনগুপ্ত বিশেষজ্ঞ আমার সঙ্গে আছে। সন্দীপ, এক হচ্ছে যে টার্গেট কাস্টমারদের আমি প্রথমে আইডেন্টিফাই করলাম, মানে যারা পোটেনশিয়াল বায়ার হতে পারে, কারা তারা? এক হচ্ছে যারা পরীক্ষায় বসছেন এবং যাদের ওই 40 লক্ষ, 60 লক্ষ বা 65 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আছে। মানে প্রথমে একটা টোপ দেয়া হলো, তারপর প্রশ্ন পাঠানো হলো এবং তারপর পেমেন্টও সম্ভবত ক্রিপ্টোকারেন্সিতে মানে বিটকয়েনের মাধ্যমে হচ্ছে। তুমি যদি গোটা বিষয়টা দর্শকদের একটু সহজ করে বুঝিয়ে বলো। সুমনদা, ম্যাক্সিমাম ডেটা যত লিক হয়, যে কোনো ডেটা, সেগুলো কিন্তু আমরা যদি একটু ফার্স্টে বলি যে সারফেস ওয়েব আর ডিপ ওয়েব, আমরা যা ওয়েব দেখি মানে নর্মাল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে, সেটা কিন্তু 4% অফ দ্য ইন্টারনেট। 96% অফ দ্য আমাদের যে ইন্টারনেট, সেটা আমরা নর্মালি দেখতে পাই না, কেউই দেখেনি খুব একটা। একমাত্র টর ব্রাউজার বা এরকম ধরনের কিছু ব্যবহার করলে আমার বাকি 96% মানে হিউজ ওটা। তার মধ্যে এই যে ডিপ ওয়েব, এটা তৈরি হয়েছিল হচ্ছে অ্যানোনিমিটির জন্য। আচ্ছা, তার মানে এখানে ফ্রি স্পিচ নেই, তারা ওখানটায় গিয়ে কথাবার্তা বলতে পারতো, ওখানে কেউ ধরতে পারতো। আর এটার বিশেষত্ব কি? যে কোনো আইপি অ্যাড্রেস ট্রেস করা যায়? হ্যাঁ, এরা কিছু আইপি অ্যাড্রেস রিভিল করে না, ট্রেস করা যায় না, অনেকগুলো হপিং হয়। আমি এগুলো ডিটেলসটা যাচ্ছি না। এবার ওই ডিপ ওয়েবের মধ্যে যে পার্টটার মধ্যে সমস্ত ক্রাইম হয়, সেটাকে ডার্ক ওয়েব বলে। তো ডার্ক ওয়েবটা পুরোটা নয়, খানিকটা। এবার ডার্ক ওয়েবে এই যে এক্ষুনি যেটা বললে যে ওরা টার্গেট কাস্টমারকে ধরে, ওরকম ব্যাপারটা ঠিক নয়। আচ্ছা, ওরা কি করে, ওইখানটা একটা ছড়িয়ে দেয় যে এইখানে প্রশ্ন পাওয়া যাবে, যাদের দরকার তারা ওখানে চলে যায়। এবং স্বাভাবিকভাবে এরকম একটা সেন্সেশনাল খবর ছড়িয়ে পড়বে দ্রুত। এইবার কি হবে, এরা টেলিগ্রাম চ্যানেল, আমি এখানে একটু দেখাচ্ছি, এইখানে যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমি টেলিগ্রাম চ্যানেলে যদি ক্লিক করি, তাহলে এইখানে অলরেডি একটা ডার্ক ওয়েব লিকার বলে একটা জিনিস দেখা যাচ্ছে। এটা যদি একটু জুম করা যায়, এবং এই ডার্ক ওয়েব লিকারের মধ্যেই কিন্তু প্রচুর লিঙ্ক আছে, যে লিঙ্কগুলোকে আমি যদি একটা ক্লিক করি, সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে ফার্দার প্রাইভেট আরো ডার্ক ওয়েব সাইট যেগুলো আছে, এবং এইখানে কিন্তু সবাইকে ঢুকতে দেবে না। হ্যাঁ, আমরা যেহেতু একটু এগুলোকে নিয়ে রিসার্চ করি বলে আমাদের এই সমস্তগুলোর একটু চর্চা থাকে, কিন্তু এগুলো খুব প্রাইভেট চ্যানেল, এবং এখানে যদি ক্রিপ্টোকারেন্সি দিয়ে তাকে দেওয়া হয়, কেউ যদি পেমেন্ট করে, তবেই কিন্তু সে এখানে ঢুকতে পারবে, এবং এইখানে কিন্তু প্রচুর ডেটা কিন্তু লিক হতে থাকবে। এবং এখানটায় এরকমও দেখেছি যে $1, €2 এরকম দিয়েও কিন্তু প্রচুর ডেটা লিক হয়ে গেছে। এটা তো ডেফিনেটলি একটা বড় সড়ো ব্যাপার, এখানে অনেক টাকাপত্র লেনদেন হয়েছে, কিন্তু এই সমস্ত সাইটগুলোতেই কিন্তু এই লেনদেনগুলো চলতে থাকে। তার মানে কোথাও একটা কি পরীক্ষা যারা দেবে, সেই ডেটাবেসটা এই মাফিয়াদের হাতে আগেই ছিল? ডেটা তো আমি যা দেখতে পাচ্ছি, সব ডেটাই সবার কাছে আছে। তো মানে এমন কোনো ডেটা নেই যেটা ইন্টারনেটে ঘুরছে না। তো সেইখানে ডেটা বার করাটা কিভাবে বেরিয়েছে সেটা আমি ঢুকছি না, কিন্তু একবার যদি ডেটা বেরিয়ে যায়, ওটা হু হু করে এই টেলিগ্রাম চ্যানেলে ছড়িয়ে যায়। আর টেলিগ্রাম চ্যানেলের সবচেয়ে গন্ডগোলটা হচ্ছে, এরা নাম্বার 1 হচ্ছে এদের এনক্রিপশন খুব ভালো, নাম্বার 2 হচ্ছে এরা ল এনফোর্সমেন্টের সঙ্গে কোনো কিছু শেয়ার করে না, নাম্বার 3 হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ফাইল সাইজ, এরও সার্ভার বিদেশে। হ্যাঁ, শুধু তাই নয়, খুব হিউজ, মানে ধরো আমি বললাম যে 100 জিবি ফাইল, যেটা স্বাভাবিকভাবে যেটা কিন্তু নরমালি অন্য চ্যানেল ট্রান্সফারই হয় না। আর যেটা ফোর্থ সবচেয়ে গন্ডগোলের, কালকে যদি ওরা অ্যাকাউন্ট ডিলিট করে দেয়, কোনো রিপোর্টিং হলো, অ্যাকাউন্ট ডিলিট করে দিল, ওরা সমস্ত ডেটা ডিলিট করে দেয়, কোনো ফরেনসিক করা খুব সম্ভব হয় না। এই ঝামেলাটা আছে মারাত্মক। অর্থাৎ এই কারণে ডার্ক ওয়েব ব্যবহার করা হয়েছিল। আমি এবার এখান থেকে আসব যে এইটা হঠাৎ তার আগের দিন রাতে 24 বা 48 ঘন্টা আগে সামনে এসছে, ব্যাপারটা এরকম নয়। আজকে একজন বিহারের পরীক্ষার্থী, তার বাবা, যিনি ছেলের জন্য পরীক্ষার প্রশ্ন কিনেছিলেন, তিনি আজকে ক্যামেরার সামনে বলছেন যে 1 বছর আগে তিনি ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন। 1 বছর আগে নিটের ক্ষেত্রে টাকার বিনিময়ে প্রশ্ন পাওয়ার ডিল ওয়াজ ফাইনালাইজড। হ্যাঁ, এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন এই ছাত্রের বাবা। দেখুন, কেউ পরীক্ষার 1 বছর আগে দিয়ে রেখেছিলেন ব্ল্যাঙ্ক চেক, কারো সঙ্গে 40 লক্ষ টাকায় রফা হয়েছিল। সেই মতো পরীক্ষার আগের দিন রাতেই পরীক্ষার্থীর হাতে এসে পৌঁছেছিল উত্তর সহ প্রশ্নপত্র। নিট দুর্নীতি কাণ্ডে এবার এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন পরীক্ষার্থী কিংবা তাঁদের অভিভাবকরা। 161 ধারায় পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অখিলেশ কুমার নামে এক নিট পরীক্ষার্থীর বাবা জানিয়েছেন, তাঁর ছেলে কোটায় থেকে নিটের প্রস্তুতি নিচ্ছিল।
একদিন তার বন্ধু সিকান্দার তাকে বলে ছেলে পরীক্ষায় পাশ করে যাবে, শুধু 40 লক্ষ টাকা লাগবে। পুলিশের কাছে স্বীকারোক্তিতে অখিলেশ জানিয়েছেন তিনি লোভে পড়ে ছেলের সমস্ত নথি তুলে দেন সিকান্দারের হাতে। 5ই মে ছিল নিট অর্থাৎ MBBS এর প্রবেশিকা। 4 মে রাত্রিবেলা উত্তরপত্র সহ প্রশ্নপত্র পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়। রাতের মধ্যে উত্তর মুখস্থ করতে বলা হয়। অখিলেশের দাবি সিকান্দার জানায় তার ছেলে আয়ুষ রাজ পাশ করে যাবে, শুধু সময় মতো যেন টাকা পৌঁছে দেওয়া হয়। আরেক নিট পরীক্ষার্থী অভিষেক কুমারের বাবা অবধেশ কুমার পুলিশের কাছে জবানবন্দিতে জানিয়েছেন পরীক্ষার বছরখানেক আগে এই ব্ল্যাঙ্ক চেক দিয়ে ডিল পাকা করেছিলেন তিনি। সিকান্দারের কথা মতোই মে মাসের 3 তারিখ অভিষেককে নিয়ে তিনি পাটনা চলে আসেন। 4 তারিখ অমিত আনন্দ ও নীতিশ কুমারের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন সিকান্দার আশ্বস্ত করেন তার ছেলে পাশ করে যাবে। অবধেশ কুমারের দাবি রাঁচির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টের 2টো ব্ল্যাঙ্ক চেক তিনি সিকান্দারকে দিয়েছিলেন। সিকান্দারের সঙ্গে 40 লক্ষ টাকায় রফা হয় বলে দাবি করেছেন অবধেশ। নিট দুর্নীতিতে ইতিমধ্যেই লালুপুত্র তেজস্বী যাদবের পার্সোনাল সেক্রেটারি প্রীতম কুমারের নাম টেনে এনেছেন বিজেপি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। তার দাবি ধৃত সিকান্দারের জন্য গেস্ট হাউসে রুম বুক করে দিয়েছিলেন প্রীতম। পাল্টা এবার আরেক ধৃতদের সঙ্গে বিহার বিজেপির হেভিওয়েট নেতা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর ছবি সামনে আনলো আরজেডি। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যে বিহারের দানাপুর টাউন কাউন্সিলের ইঞ্জিনিয়ার সিকান্দার যাদবেন্দু, পরীক্ষা মাফিয়া অমিত আনন্দ, মিডলম্যান নীতিশ কুমার, অনুরাগ যাদব নামে এক নিট পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। এছাড়াও নাম জড়িয়েছে আয়ুষ রাজ নামে এক পরীক্ষার্থীর, যার বাবা অখিলেশ কুমারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের স্ক্যানারে আরও 2 পরীক্ষার্থীর নাম, চিন্টু ও পিন্টু। অভিযোগ পরীক্ষার দিন সকালে তাদের হাতে এসে পৌঁছয় প্রশ্ন। এছাড়া দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত সঞ্জীব মুখিয়া নামে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এক কর্মীও রয়েছে পুলিশের স্ক্যানারে, যদিও অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি বেপাত্তা। এদিকে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে এক নিট পরীক্ষার্থী শিবনন্দন কুমার দাবি করেছেন 5 তারিখের নিটের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। 4 তারিখ রাতে তাঁর আত্মীয় সিকান্দার তাঁকে একটি বাড়িতে যেতে বলেন। সেখানে তাকে প্রশ্ন উত্তরপত্র দেয় নীতিশ কুমার, অমিত আনন্দ। পরদিন পরীক্ষার হলে গিয়ে শিবনন্দন দেখেন সেখানে হুবহু এক প্রশ্নপত্র। এর আগে নিট দুর্নীতিকাণ্ডের মাস্টারমাইন্ড অমিত আনন্দ পুলিশকে জানিয়েছে সিকান্দার তাঁকে বলেছিলেন তাঁর পরিচিত 4 থেকে 5 জন পরীক্ষার্থী আছে যারা নিটের প্রস্তুতি নিচ্ছে, তাদের পাশ করিয়ে দিতে হবে। এই কথা নীতিশ কুমারকে জানাতে সে জানায় পরীক্ষার্থী পিছু 30 থেকে 32 লক্ষ টাকা লাগবে। সিকান্দার তাতে সায় দিলে 4 তারিখ রাতে পরীক্ষার্থীদের গেস্ট হাউসে ডাকা হয়। সেখানে প্রশ্নপত্র ধরে প্রস্তুতি নিতে 4 জনকে সাহায্য করা হয়। ধৃতের ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, আতপোড়া প্রশ্ন ও উত্তরপত্র উদ্ধার হয়েছে। এবিপি আনন্দ।